এরকম একটা অদ্ভুত জগতে এসে সত্যিই আমার অবাক লাগছে। আমার পাশে পরী মেয়েটি বসে আছে। আমি তার পাশে বসে শুধুমাত্র সবকিছু দেখে অবাক হচ্ছি। তার বান্ধবীরাও এখানে এসেছে। ও আমাকে বলেছে একটু পরে আমাকে ওর ঘরে নিয়ে যাবে, যেখানে ওরা মাঝে মধ্যে এসে রাত্রি যাপন করে। এই পুকুরটা দেখতে আসলে অসাধারণ, খুব সুন্দর পদ্মফুল ফুটে আছে। আমি মেয়েটিকে বললাম, তোমাদের নিজেদের জগৎ কি এরকম সুন্দর? তখন ওরা বলল যে আমাদের ওইখানকার জগৎও প্রায় এরকমই। আমরা এখানে থাকি বলে এই জায়গাটা আমরা আমাদের মতো করে সাজিয়েছি। আমি বললাম, এখানটা অনেক সুন্দর, আমি কি চাইলে এখানে আসতে পারবো যখন তোমরা থাকবে না তখন? তখন মেয়েটি আমাকে জানালো, হ্যাঁ, তুমি চাইলে যে কোনো সময় আসতে পারবে। তোমার সঙ্গে যেহেতু আমাদের বন্ধুত্ব হয়ে গিয়েছে, সেহেতু তুমি যখন ইচ্ছে তখন ওই গাছটার পাশ দিয়ে হাঁটতে শুরু করবে, তাহলে চলে আসবে। তবে হ্যাঁ, যখন দেখবে যে অনেক হাঁটার পরেও এই জায়গাটা পাচ্ছে না, তার মানে হচ্ছে বুঝে নিবা যে এই জায়গাটা আমরা লুকিয়ে রেখেছি, যে কেউ চাইলেই এটাকে প্রবেশ করতে পারবে না। যদিও এইখানটা এখন লুকানো, আর সব থেকে বড় কথা হচ্ছে এই জায়গাটা তোমাদের ওই অঞ্চল থেকে 47 মাইল উত্তরে, সেহেতু তুমি এক প্রকার অন্যরকম প্রযুক্তির মাধ্যমে এখানে আসবে, যেটা কিনা আমাদের ওইখানে জাদুবিদ্যা দিয়ে ব্যবহার করে থাকি আমরা, সেটা আমি করে রেখেছি। আর তোমার জন্য নিয়মিত খাবার তো আমি ওইখানে রেখে দিয়ে আসি। আর আমি তো তোমাকে বলেছি যে আমি যতদিন বেঁচে আছি ততদিন তোমার খাবার কষ্ট হবে না, তুমি সবসময় থাকবে দুধে ভাতে আমার সাথে। এই কথা বলতে মেয়েটির বান্ধবী চলে আসলো। ওরা সকলে পরি, ওদের পিঠে বিশাল আকৃতির বড় বড় ডানা রয়েছে। ওর যে বান্ধবীটা রয়েছে সেই বান্ধবী ওর থেকেও অনেক বেশি সুন্দর। আমার কেন জানি ওর প্রতি একটু অন্যরকম টান রয়েছে। তারপর ও আমাকে সাথে করে ওর সেখানে নিয়ে গেল, যেখানে একটা ঘর আছে। আমাকে যখন সেই পুকুর পাড়ের পাশ দিয়ে নিয়ে যাচ্ছিল, দুই পাশে খুব সুন্দর ফুলের বাগান ছিল এবং তার মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম, আমি এবং ও পাশাপাশি। আর আমাদের পেছনে রয়েছে ওর 3 বান্ধবী। সকালে মিলে আমরা হেঁটে যাচ্ছিলাম। খানিকক্ষণ বাদে গল্প করতে করতে যখন আমি সামনের দিকে তাকালাম, এবার আমি সত্যি চমকে গেলাম। দেখলাম বিশাল এক উপত্যকা, মানে উপত্যকা বলতে একদম সবুজ ঘাসে ঘেরা। পথের দুই ধারে ছোট ছোট ঘাস ফুল এবং বুনো ফুল ফুটে আছে, এবং সামনে কাঠ দিয়ে তৈরি বিশাল আকৃতির এক বাড়ি। বাড়িটা ডুপ্লেক্স টাইপের বাড়ি, দোতলা টাইপের বাড়ি। আমাদের এলাকার মোড়লের বাড়িটা এরকম দেখেছি, তবে সেটা থেকে অনেকটা ভিন্ন, যেমন ডিজাইনে অনেকটা ভিন্ন। এ এক অন্য রকমের সুন্দর বাড়ি। আমি বাড়ির সামনে গিয়ে একদম থতমত খেয়ে গেলাম। আমি কি বললাম, এটা কোন জায়গা? এরকম কোনো জায়গা আমাদের এই জঙ্গলে আছে বলে তো আমার মনে পড়ে না। ও তখন বলল, এটা জঙ্গলের ভেতরেই একটা জায়গা আমরা আমাদের জাদুবিদ্যা দিয়ে তৈরি করেছি, এবং এখানে আমরা মাঝে মধ্যে এসে গল্প করি, আড্ডা দেই। সাধারণত তোমাদের লোকালয়ে খুব একটা যাওয়া হয় না, ওই পূর্ণিমাতে বছরে একবার। সেদিন গিয়েই আমি তোমাকে দেখেছিলাম এবং দেখে ভেবেছিলাম যে তোমাকে সাহায্য করা দরকার, কিন্তু আমরা এর বাইরে কিন্তু কখনোই বের হই না। তবে তুমি দেখে এতটা ভালো লেগেছে তোমার যে তুমি এই পরিমাণ অবাক হচ্ছ। এই কথা বলতেই পরি মেয়েটি বলল যে এটা অবাক হওয়ার কিছু নেই। পেছন থেকে ওই মেয়েটি সামনে এসে বলল, আমরা এখানে এরকমভাবেই থাকি, তবে আপনার এত অবাক লাগছে কিসের জন্য? আমি তখন বললাম, এই জিনিসগুলো জীবনে প্রথমবার দেখে থাকলে অবাক তো লাগবেই, বাড়িটার ভেতরে নিশ্চয়ই সুন্দর হবে। তারপর আচমকা আমার বাড়ির পেছনের দিকে খেয়াল গেল, পেছনে বড় বড় পাহাড় রয়েছে এবং সেই পাহাড়ের ভিতর দিয়ে শুধুমাত্র ঝর্ণা বয়ে চলেছে। আমি সত্যি অবাক হচ্ছি, ঝর্ণার যে একটা অদ্ভুত শব্দ, চারিদিকে খুব সুন্দর প্রজাপতি এবং পাখিদের আওয়াজ, প্রজাপতির উড়ে চলা, নানান ধরনের রঙিন প্রজাপতি। আমি ঘরের ভিতরে ঢুকতেই একজন আমাকে দরজা খুলে দিয়ে বলল, ইনি কে? তখন আমার সেই পরিবন্ধু বলল কি যে, এ হচ্ছে আমাদের এক বন্ধু, এখানে আজকে বেড়াতে এসেছে, আর ও মাঝে মধ্যে এখানে আসবে, ওকে চিনে রাখো। আর আমাকে বলে দিল ইনি হচ্ছেন এই জায়গার কেয়ারটেকার। আমরা যখন না থাকি তখন ইনি এইসব জায়গার পরিচর্যা করেন এবং সমস্ত কিছু দেখে রাখেন। তুমি দেখেছো না, এখানে যত সব জিনিসপাতি আছে, সমস্ত জিনিসপাতি কিন্তু উনি নিজ হাতে দেখে শুনে রাখেন এবং ফুলের বাগান সবকিছু পরিচর্যা করেন। লোকটি একটু বৃদ্ধ। আমি তখন বললাম, উনিও কি একটা জিন? তখন সেই পরিমেয়টি বলে উঠল, হ্যাঁ, উনিও একটা জিন এবং উনি আমাদের ওইখানে কাজ করে থাকেন। ওইখানকার থেকে আমি বাবাকে বলে এখানে নিয়ে এসেছি এবং উনি এখানেই থাকেন। উনি এখানে ভালো আছেন, উনি মূলত এখানে থাকলে বেশি কাজ করেন। তো কথা বলতে বলতেই লোকটি আমাকে বললেন, এখানে মানুষের কি কাজ? আমি তখন বলে উঠলাম, এখানে আমি বেড়াতে এসেছি। তারপর সেই পরিমেয়টি এবং সবগুলো মেয়ে বলে উঠল, আপনারা এত কিছু দেখে লাভ নেই, আপনি সব দরজা খুলে দিন।
তখন দরজা সম্পূর্ণভাবে খুলে দেওয়া হলো। আমি এবং সকলে মিলে ঘরের ভিতরে প্রবেশ করলাম। ঘরটা ছিল অন্যরকম প্রশান্তিময়, বেশি গরমও না, বেশি ঠান্ডাও না। সেই ঝর্ণার শব্দ, পাখির আওয়াজ, নানান ধরনের প্রাকৃতিক শব্দ ভেতরটা যেন একদম পরাণটা জুড়িয়ে ফেলে। আমি সেখানে গিয়ে বসলাম। সেখানে যে চেয়ারগুলো রাখা, সেগুলো নানান ধরনের কাঠ এবং নানান ধরনের কারুকার্যতে তৈরি। গাছের গুঁড়ি কেটে একদম সুন্দর করে চেয়ার বানানো। তারপর বিভিন্ন গাছ দিয়ে নানান ধরনের অলংকার সজ্জাত এই ঘরের ভিতর সাজানো। সবকিছু দেখে আমি চমকে যাচ্ছিলাম। আমি তখন বললাম যে, তোমাদের এখানে এত সুন্দর সুন্দর জিনিস আছে? ও বললো কি যে, আপনাদের ওইখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। পেছন থেকে যে সুন্দরী মেয়েটা বলে উঠলো। আমি বললাম, তাই নাকি? অবশ্য আমাদের এখানে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছি, তো এই জন্য হয়তো ওইগুলো আমার মধ্যে আমার ভালো লাগে না। তখন পেছন থেকে ওই মেয়েটি বলে উঠলো যে, হ্যাঁ, এই জন্য আমরাও মাঝে মধ্যে আপনাদের এখানে বেড়াতে যাই, আমাদের এইসব জিনিস আর ভালো লাগে না। তারপর ওরা দুজন উপরে উঠে গেল। আর বাকি যে আমার পরিবন্ধু ছিল, যে প্রথম আমার সঙ্গে দেখেছিল, সে আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, আমাদের খাবার ব্যবস্থা করা হচ্ছে, নিশ্চয়ই ক্ষুধা লেগেছে। আমি তখন বললাম, হ্যাঁ, ক্ষুধা তো লেগেইছে, সন্ধ্যা সন্ধ্যা ভাব নেমে আসছে। মেয়েটি বলল। আমি তখন বললাম, হ্যাঁ, সন্ধ্যার তো ভাব নেমে এসেছে, তবে খাওয়া দাওয়া করে তারপর আমি বাড়ির দিকে যাই, কি বলেন? তারপর আমার পরিবন্ধু বলল যে, এত তাড়াতাড়ি চলে যাবেন? আমাদের এখানে থাকতে কি খারাপ লাগছে? আমি তখন বললাম, না, ঠিক তেমন না, তবে আপনি যদি অনুমতি দেন তাহলে এখানে থাকতে পারি আমি আজকে রাত্রে। তখন পরিমেয়েটি বলল, হ্যাঁ, আপনাকে তো আজকে আমরা যেতে দিব না, আপনি এখানে রাত্রের দৃশ্য দেখে তারপর যাবেন, দেখতে অনেক সুন্দর লাগবে, দেখবেন না? আমি বললাম, জি হ্যাঁ, দেখব। তাই বলে আমাদের জন্য খাবার প্রস্তুত করা হলো। পুরো টেবিল ভর্তি খাবার, নানান ধরনের মাংস, মাছ, আস্ত খাসি। আমি এটাকে খাসি বলে ভুল করলাম। পরে উনি বলল কি যে, এটা হচ্ছে হরিণের মাংস, এবং মাংসের হাড্ডি বেশিরভাগ করে খুব সুন্দরভাবে রান্না করা, মাংসগুলো খুব কম। এতে ওরা নাকি হাড্ডি সহ মাংস খেয়ে থাকেন এবং হাড্ডি একদম চিবিয়ে খেয়ে ফেলে। এটা আমার প্রথমে বিশ্বাস হয়নি। যখন ওরা খাচ্ছিল তখন দেখে বিশ্বাস হলো। হাড্ডির কোনো অংশ আর জীবিত রাখে না, একদম পিষে গুঁড়ে খেয়ে ফেলে। আমি তো হাড্ডি খেতে পারি না, আমার এত শক্ত দাঁত বা ওই জিনিসগুলো এত প্রিয় না। আমি শুধুমাত্র মাংস খাচ্ছিলাম। এরকম খাবার আমি কয়েকদিন ধরেই খাচ্ছি। আমার কাছে অদ্ভুত সুন্দর লাগছে এবং এত ভালো লাগছে যে আমি বলে বোঝাতে পারবো না। খাবারগুলো খেতে খেতে আমার পেট একদম ভরে ফেললাম। এই অবস্থায় এখন আমি আর উঠতে পারবো না। খাবার খাওয়ার শেষে আমি সেখানে চিটপাটাং হয়ে শুয়ে পড়লাম। বললাম কি যে, আমি আর খেতে পারছি না। আরও অনেক খাবার বেঁচে গেল। বললো কি যে, আচ্ছা ঠিক আছে, আপনার জন্য রাতে আবার খাবারের ব্যবস্থা করা হবে। সদ্য বিকেল হয়েছে, এখন খেয়ে আবার রাতে খাই কীভাবে সেটাই আমি চিন্তা করছি। আমি চিটপাটাং হয়ে শুয়ে আছি। তখন একজন লোক আসলেন। লোক এসে আমার হাতটা খুব সুন্দরভাবে ধুইয়ে মুছিয়ে দিলেন। এসব জিনিস দেখে সত্যি আমার কাছে অদ্ভুত রকমের ভালো লাগছিল সব কিছু। আমি বললাম, এত আপ্যায়ন করার দরকার নেই, আমার হাতে আমি নিজেই ধুতে পারবো। তখন ওনারা বললেন কি যে, না না, সমস্যা নেই, আপনারা যেহেতু আমার মেহমান, সেহেতু আমি সব কিছু করে দিচ্ছি। তাই বলে সেই জিনটি সেখান থেকে চলে গেল এবং এখানে যেসব জিনেরা আছে তারা এখানকার দায়িত্বে এবং এদের দায়িত্বে সবসময় থাকেন। তারপর আমরা খাওয়া শেষে বাইরে এসে বসলাম। আমার এত পরিমাণ টায়ার্ড লাগছিল। আমি বললাম কি যে, আমি একটু বিশ্রাম নিয়ে তারপর আসি, আপনারা গল্প করেন, ঠিক আছে? তারপর ওরা গল্প টল্প করতে লাগলো। আমি উপরের তলায় গেলাম। উপরের তলায় এত সুন্দরভাবে বিছানা করা যে দেখে সত্যি রাজকীয় বাড়ি মনে হচ্ছে। ভেতরটা খুব সুন্দর রাজকীয় পর্দা দিয়ে সাজানো, আর জানালা খুললেই পেছনে বড় ঝর্ণা দেখা যায়। সবকিছু মিলিয়ে আমার কাছে যেন সবকিছু স্বর্গীয় ব্যাপার মনে হচ্ছিল। তারপর আমি বিছানায় শুতেই ঘুমিয়ে পড়লাম। কতক্ষণ পার হলো জানি না। আমি যখন ঘুম থেকে উঠলাম তখন চারিদিকটা অন্ধকার, তবে বাইরে থেকে নানান ধরনের আলো জ্বলার এক ধরনের নিদর্শন আমার চোখে আসছে। আমি দেখে অবাক হলাম, বাইরে এরকম অদ্ভুত রকমের আলো জ্বলছে কিসের? আমি সঙ্গে সঙ্গে উঠে জানালার কাছে গেলাম। গিয়ে দেখলাম দূরে সমস্ত গাছগুলো থেকে আলো যেন নানান ধরনের বিকিরণ হচ্ছে, কখনো লাল, কখনো সবুজ। এগুলো কি মডার্ন প্রযুক্তি নাকি অন্য কিছু? আমি শহরে দেখেছি এরকম ঝিলমিল বাতি জ্বলতে। আমি বাইরে বেরিয়ে আসলাম। আশেপাশে কেউই নেই। ঘর থেকে বাইরে বেরিয়ে এসে যখন বাইরে ঘাসের উপর পাড়া দিলাম, ঘাসের রংটা আচমকা চেঞ্জ হয়ে নীল বর্ণ ধারণ করলো। আবার যখন সেখান থেকে পা সরিয়ে নিলাম তখন সেটা সবুজ বর্ণ থাকলো। আবার অন্য জায়গায় যখন পা দিলাম, লাল, হলুদ, এরকম নানান ধরনের বর্ণ হতে লাগলো। এটা রূপকথার রাজ্য এবং এখানের সবকিছুই এরকম। আমি সবকিছু দেখে সত্যি চমকে গেলাম। রাত্রেবেলা এখানকার পরিবেশ এমন হয়। একটা বনফুল ফুটে আছে, তারপর একটা প্রজাপতি এসে পড়লো। প্রজাপতির পাখার ভিতরে যেন কয়েক কোটি আলো জ্বলছে এবং সেই আলোগুলো নানান রঙের, নানান বর্ণের। আমরা সাধারণত দিনের বেলাতে প্রজাপতি উঠতে দেখেছি এবং তার সৌন্দর্য উপভোগ করেছি,
কিন্তু কোনোদিন জীবনে এরকম রঙিন প্রজাপতি যার শরীরে কিনা আলো জ্বলে এরকমটা কিন্তু কখনো দেখিনি। আমার পরাণ জুড়িয়ে গেল এইসব থেকে। প্রজাপতিটা যে ফুলের উপর পড়েছে, যেখানে সে পাড়া দিয়েছে বা যে ফুলের উপর যাচ্ছে, সেই ফুলটাও হঠাৎ হঠাৎ করে জ্বলে উঠছে, আবার নিভে যাচ্ছে। এরকম অলৌকিক বস্তু বাপের জন্মে দেখিনি। আমি চারিদিকটাই ছুটতে লাগলাম। সবকিছু যেন অন্যরকম চলছিল। আকাশ দিয়ে একটা পাখি উড়ে যাচ্ছিল। সেই পাখির বিশাল আকৃতির ডানার ভেতরেও নানান ধরনের আলো জ্বলছে। দেখে মনে হচ্ছে তার গায়ে লাইটিং করা। এগুলো কি উন্নত প্রযুক্তি নাকি অন্য কিছু, নাকি প্রকৃতি থেকেই এগুলো আসছে? আমি এগুলো দেখে অবাক হচ্ছিলাম এবং নিজের মধ্যে থেকে উচ্ছ্বাস আর সরাতে পারছিলাম না। খানিকক্ষণ বাদে দেখলাম আকাশ থেকে 3-4টা পাখি নিচের দিকে নেমে আসছে। কই, এগুলো তো পাখি না, এগুলো হচ্ছে সেই পরী মেয়েগুলো। আকাশ থেকে নেমে আসছে ডানা ভর করে। আমি তখন তাদেরকে বললাম, তাদের কাছে এগিয়ে গিয়ে, তোমরা কোথায় গিয়েছিলে? আমি ঘুম থেকে উঠে তোমাকে দেখতে পাইনি। তখন সেই পরী মেয়েটি বলে উঠল, আমরা গিয়েছিলাম আশেপাশের কোনো একটা জায়গায়। ভাবছি তুমি ঘুমাচ্ছ, এই জন্য তোমাকে আর বিরক্ত করিনি। আমি তখন বললাম, এটা কোন দুনিয়া? সবকিছু তো একদম স্বপ্নের মতো। সব জায়গায় আলো জ্বলছে, চারিদিকে যেন নানান ধরনের নানান বর্ণের আলো। যেখানেই পাড়া দিচ্ছে সেখানেই আলো ঝিকিরমিকির করে উঠছে। প্রত্যেকটা প্রাণীর গায়ে যেন এক ধরনের প্রশান্তিময় আলো জ্বলে উঠছে। এটা কিসের জন্য এবং এটা কোথায়? তখন ও বলল কি যে এটা পরীদের জগৎ, এবং পরীদের জগৎ এরকমই হয়। আমরা যা চাই সেটাই হয় এবং যেভাবে চাই সেটাই হয়। আমরা যদি চাই এখানে আলো জ্বলবে না, তাহলে আলো জ্বলবে না। আমরা প্রকৃতিকে এক অনন্য রূপে সাজাই। আমরা 4 বান্ধবী এখানে এই জগৎটাকে তৈরি করেছি, এবং আমাদের যেসব জাদুবিদ্যা এবং জিনেদের যেসব অলৌকিক ক্ষমতা আছে সেসব ক্ষমতা বলে। তোমাকে এখানে নিয়ে এসেছি, এগুলো দেখে তোমার অবশ্যই খুব ভালো লাগছে। আমি বললাম, এগুলো আমি আমার জীবনে কোনোদিন দেখিনি। আমার দেখে এত ভালো লাগছে যে বলে বোঝাতে পারবো না। তোমাকে অনেক ধন্যবাদ পরি, তুমি আমার জীবনটাকে সমৃদ্ধ করেছ। আমি জীবনে অনেক অভাব দেখেছি, কিন্তু তুমি আমার জীবনটাকে এরকমভাবে বদলে দিচ্ছ। আমার সত্যি খুব ভালো লাগছে। আমি এখান থেকে আসলে যেতে চাই না। আমি তখন যদি চলে যেতাম তাহলে এরকম একটা জিনিস আমি সত্যিই মিস করতাম। তবে আমার বাড়ির জন্য খুব চিন্তা হচ্ছে। আমার মা এবং বোনে কি খেয়েছে ওরা? বা মোরালিশিকে কোনো বিপদ করেনি তো? অথবা কোনো বিপদ হয়নি তো ওরা? তখন পরিমেয়েটি আমার মুখের কাছে তার হাত টেনে বলল, এসব কথা তোমার বলতে হবে না। আমি সেখানকার সম্পূর্ণ খেয়াল রেখেছি। তোমার মা এবং বোন খেতে বসেছে, এই দেখো। তাই বলেই পানির উপর হাত ঘোরাতেই পানির উপর সেই সম্পূর্ণ চিত্রটা আমার সামনে উপস্থিত হলো। আমরা যে লেকের পাড়ে দাঁড়িয়েছিলাম সেই লেকের পানি একদম কাচের মতো স্বচ্ছ। হঠাৎ করে লেকের পানি পরিবর্তন হয়ে যেন একটা মনিটরে পরিবর্তন হয়ে গেল, এবং সেখানে দেখা যাচ্ছে আমার মা এবং বোন ভালো ভালো খাবার খাচ্ছে। আমি নাকি এসব খাবারগুলো একটা জিনের মাধ্যমে দিয়ে এসেছি। সেটা ও বলল যে একটা জিন তোমার রূপ ধরে খাবারগুলো সেখানে দিয়ে এসেছে এবং বলেছে যে আগামী 1 সপ্তাহ তুমি নাকি বাড়িতে ফিরবে না, এটা বলে পাঠিয়েছে। আমি তখন বললাম, কি বলছো? 1 সপ্তাহ আমি বাড়ি যাব না? আমি এখানে থাকবো? পরিমেয়েটি তখন বলল, হ্যাঁ, তোমাকে আসলে যেতে দিতে ইচ্ছা হচ্ছে না। তোমাকে আমার খুব ভালো লেগেছে, বুঝতে পেরেছো? এই কথা বলতেই মেয়েটি খানিকটা লজ্জা পেল। ওর বান্ধবীরা ওই দূরে দাঁড়িয়ে গল্প করছিল। এটা বলে সে এখান থেকে চলে গেল। তবে এখানে থাকতে কিন্তু আমার মন্দ লাগছে না। কতক্ষণ ঘুমিয়েছি জানি না, আর কয়টা বাজে সেটাও জানি না। এখানে সময়ের কোনো হিসাব নেই, না আছে ঘড়ি, না আছে অন্য কোনো কিছু। আর সবকিছু মিলিয়ে এখানে সময়ের হিসাব করাটাও আমার হয়তো বোকামি হবে। কত রাত পর্যন্ত ঘুমিয়েছি বলতে পারবো না, তবে চাঁদ একদম মাথার উপর। সম্ভবত বিকেল গড়িয়ে রাত 12টা-1টা বাজে, এরকম হবে। এখন আর বিন্দুমাত্র ঘুম আসছে না। পরীরা দিনের বেলাতে ঘুমায় এবং রাতের বেলা জাগে, ওদের সময়টাই হচ্ছে রাত। ওরা সকলে মিলে সেই লেকের পানিতে গোসল করতে নেমে পড়ল। আমার কাছে অদ্ভুত মায়াবী লাগছে সেই লেকটি। লেকের পানির ভিতর থেকেও যেন এক রকমের অন্যরকম আলো চারিদিকে ছড়িয়ে পড়েছে। সব মিলিয়ে আমার কাছে এত পরিমাণ অদ্ভুত লাগছে যে আমিও লাফ দিয়ে লেকের ভিতরে নেমে পড়লাম। ওরা বলল কি যে, আপনিও গোসল করবেন? আমি বললাম, হ্যাঁ। তারপর আমার সেই পরিবান্ধবী বলল, এই তুমি এই পাশে আসো, ওরা ওইদিকে গোসল করুক, আমরা এইদিকে এসে গল্প করি। তারপর আমি আমার সেই পরিবান্ধবীটার সঙ্গে ওই পাশে চলে গেলাম। আর বাকি যে পরিগুলো থাকলো ওরা কিছুক্ষণ পরপর আকাশে উড়াল দেয়, উড়ে ওখান থেকে লাফ দিয়ে পানির ভিতরে পড়ে। কি অদ্ভুত ওদের খেলাধুলা এবং অদ্ভুত সবকিছু! আমার কাছে দেখে সত্যি এক অনন্য রকমের পৃথিবী লাগছিল। আমি এবং সেই পরিমেয়েটি সেখানে গোসল করতে লাগলাম। আমি ওর গায়ে পানি ছিটিয়ে দিচ্ছিলাম। পানিতে যখন হাত দিয়েছিলাম তখন পানি এক অন্যরকম নীল আভা তৈরি করছিল। সব মিলিয়ে যেন এই পানিতে সোডিয়াম মেশানো, যেটাতে হাত দিলেই আলো জ্বলছে। আমি খুব উপভোগ করতে লাগলাম সেইগুলো।
তারপর ওকে যখন পানি দিচ্ছিলাম, ও একদম উপরে উঠে তার ডানায় পানি ভরে আমার গায়ের উপর ছেড়ে দিল, যেন বৃষ্টির মতো পানি আমার গায়ের উপর পড়তে লাগলো। তারপর আমি বললাম, ওরা ওইরকমভাবে উপরে উঠছে কিভাবে, আমিও উপর থেকে লাফ দিব। তাই বলে ও আমার 2 হাত ধরে উপরে তুলে ফেললো। ওর ডানা তখন হাওয়ায় ঝাপটাচ্ছে, আমাকে তখন ওইখান থেকে ছেড়ে দিল এবং সঙ্গে সঙ্গে সেও আমার সঙ্গে পড়লো। আমি উপর থেকে পানির ভিতর পড়লাম। আমি যখন পানির ভিতরে ডুব দিলাম, পানির এতটা নিচে আমি এর আগে আসিনি, কারণ হচ্ছে আমি ডুবই দেইনি। কিন্তু আমি যখন পানির নিচে আসলাম, তখন সম্পূর্ণ জিনিস দেখে অবাক হলাম। চোখ খুলে দেখলাম পানির নিচে নানান রঙের নানান বর্ণের মাছ খেলা করছে এবং স্পষ্ট তা দেখতে পাচ্ছি। আমি বেশ খানিকক্ষণ পানির নিচে থাকলাম। তারপর মেয়েটিও দেখি আমার সঙ্গে সঙ্গে পানির নিচে চলে এসেছে এবং আমাকে ইশারা দিয়ে বলছে, কেমন লাগছে সবকিছু। আমিও ইশারা দিয়ে বললাম, খুব সুন্দর। ততক্ষণে আমার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে এসেছে। পানির এতটা নিচে থেকে উপরে কীভাবে যাব, আমি ছটফট করতে লাগলাম। তারপর সেই পরিমেয়েটি আমাকে দেখে একদম আমার কাছাকাছি চলে আসলো। ও বুঝতে পেরেছে যে আমি নিঃশ্বাস নিতে পারছি না। তারপর আমি ওর হাত ধরলাম। এরপরে কি ঘটেছে আমি জানি না। আমি বেশ খানিকটা পানিও খেয়ে ফেলেছি। এতক্ষণ নিজে থেকে সৌন্দর্য উপভোগ করার চেয়ে হয়তো মৃত্যু সহজ জিনিস নয়। ও আমাকে তুলে একদম উপরে নিল। উপরে নিয়ে আমি কোনোভাবেই যেন নিঃশ্বাস নিতে পারছিলাম না। আমার একদম সেন্স প্রায় অচেতন হয়ে এসেছিল। আমার পেটে চাপ দিতে লাগলো। পেটে অনেকক্ষণ চাপ দেওয়ার পরে পেট থেকে পানি বের হলো। আমার মুখে হয়তো নিঃশ্বাস দেওয়া দরকার, এটা ওরা কেউ একজন বলা বলি করছিল। তারপর আচমকা বলতে বলতেই ওই মেয়েটি তার ঠোঁট আমার ঠোঁটের সঙ্গে রেখে আমার মুখের ভিতরে নিঃশ্বাস দিতে লাগলো। আমার নিঃশ্বাস খানিকটা ফিরে আসলো। মনে হচ্ছিল যেন আমি একদম হাঁপ ছেড়ে বেঁচেছি। কিন্তু মেয়েটি যে আমার ঠোঁটে ঠোঁট রেখেছে সেটা আমার কেমন যেন অদ্ভুত লাগছিল এবং আমার বিশ্বাস হচ্ছিল না। মেয়েটির ঠোঁট এত মিষ্টি এবং এত সুস্বাদু, সেই সাথে এত চমৎকার নরম যে আমি ভান ধরতে শুরু করলাম, যেন আমার নিঃশ্বাসই ফেরেনি। মেয়েটি তখন আমার ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগিয়ে আমাকে নিঃশ্বাস দিতে লাগলো। আচমকা আমার মুখ থেকে একটা শব্দ বের হলো। এটা ন্যাচারালি বের হয়েছে, সেজন্য হয়তো ও টের পেয়ে গিয়েছে। তবে ওর ঠোঁটের সাথে ঠোঁট রেখে আমার এত মজা লাগছিল যে আমি বলে বোঝাতে পারবো না। তারপর যখন আমি জ্ঞানে ফিরলাম, আমার চোখ খুললো, তখন ও বললো, তুমি ঠিক আছো? আমি আসলে বুঝতে পারিনি তুমি এত নিচে এসে ওইখানে এতক্ষণ পর্যন্ত ছিলে কেন। আমি তখন বললাম, আমার ওইখানটা দেখতে ভালো লাগছিল, তবে তোমাকে ধন্যবাদ পড়ি, তুমি আমার জীবন বাঁচিয়েছ। আমি যদি মারা যেতাম। তখন ও বলল, আমি থাকতে সেটা কখনোই সম্ভব না। তুমি মারা যাবে কিসের জন্য? তুমি আমার কাছে সবসময় থাকবে এবং তুমি অবশ্যই মারা যাবে না। আমি তোমার সঙ্গে আছি না, তোমার কিচ্ছু হবে না। তুমি এখন ঠিকঠাক আছো তো? আমি বললাম, হ্যাঁ ঠিকঠাক আছি, তবে একটু নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ও তখন বলল, আর কষ্ট হবে না, আমি সমস্ত হাওয়া তোমার শরীরের ভিতর দিয়ে দিয়েছি। তোমার শরীরে আবার পুনরায় অক্সিজেন চালু হয়ে গিয়েছে, তোমার আর নিঃশ্বাস নিতে একদমই কষ্ট হবে না। তুমি ঠিকঠাক আছো না? আমি বললাম, এখন একটু খারাপ লাগছে। তখন ও আমাকে কোলে তুলে নিল। কোলে তুলে একদম আকাশে ভাসতে লাগলো। বললো, কিছু চলো আমরা দ্রুত ঘরে যাই, তোমাকে একটু বিশ্রাম নিতে হবে, আর তোমার গায়ের কাপড়গুলো চেঞ্জ করে নাও। তুমি তো এই কাপড় পরে এসেছিলে, দাঁড়াও তোমার জন্য আমি কাপড়ের ব্যবস্থা করছি। তারপর ও আমাকে ঘরের ভিতরে নিয়ে গেল, নিয়ে সেই বারান্দায় দাঁড় করালো। বললো কি যে, দাঁড়াও এখানে অপেক্ষা করো, আমি কাপড়গুলো পাঠাচ্ছি। তাই বলতেই আমি বললাম, আমি তো ঠান্ডায় একদম জমে যাচ্ছি, আমাকে একটা গামছা দিয়ে যাও। একথা বলতেই ও একটা চুটকি বাজাতেই ওর হাতের উপর এক ধরনের অলৌকিক রকমের গামছা চলে আসলো। এরকম রঙের গামছা এটাকে আমি কখনো দেখিনি, কাপড়টাও বেশ মসৃণ। তারপর ও বললো কি যে, এখানে বসো। আমি সেখানে বসলাম। বসতে বসতেই ও আমার মাথায় সেই গামছাটা দিয়ে মাথা মুছে দিতে লাগলো। আমার কাছে যেন সবকিছু স্বপ্ন মনে হচ্ছিল। জিনিসটা কি স্বপ্ন নাকি অন্য কিছু বুঝতে পারছি না। তারপর ও আবার ওরকমভাবে হাওয়ায় চুটকি দিল এবং হাওয়ায় হাত ঘোরানোর সঙ্গে সঙ্গেই তার হাতের উপর এক সেট অলৌকিক জামা চলে আসলো। জামাগুলো দেখতে একদম রাজকীয় পোশাক। ওরা ওরকম সাদা রঙের জামা পরে এবং এই জামাটা ওরকম সাদা রঙের এক ধরনের ফতুয়ার মতো ছিল এবং পাঞ্জাবি জাতীয় এক ধরনের জামা ছিল, তবে সেটা অন্যরকম। আমাকে বললো, এগুলো ভিতরে গিয়ে পরে নাও, যাও। তাই বলে আমাকে রেখে ওইখান থেকে চলে গেল। আমার কেন যেন লজ্জা লজ্জা লাগছিল। ও আমাকে একদম আমার প্রেমিকার মতো করে আমাকে সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছে একদম। তারপর আমি ঘরের ভিতরে যখন গেলাম, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শরীর দেখে নিজের ঠোঁটকে বারবার চুমু খেতে লাগলাম, কারণ হচ্ছে এই ঠোঁটেই হয়তো ও স্পর্শ করেছিল। কি অদ্ভুত সেই অনুভূতি! আমার বারবার সেগুলো ভেবে কেমন লজ্জা লাগছিল আর কেমন অন্যরকম লাগছিল। তারপর আমি বেশ খানিকক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে পেছন থেকে একটা শব্দ শুনতে পেলাম বাইরে থেকে। আমি তো দরজার ভেতর থেকে লাগিয়ে দিয়েছি, আর আমি শুধুমাত্র গামছাটায় পড়ে আছি, আর শরীরে কিছু নেই। ও আমাকে বাড়ি থেকে বললো, এই তোমার কি হয়েছে? তাড়াতাড়ি এসো, খাবার খেতে হবে। আমি তখন বললাম, এখন খাবার? ও
ও তখন বলল, হ্যাঁ এখনই খাবার খেতে হবে, আমরা সকলে এখনই খাবো, আমরা সকলে এরকম মধ্যরাতেই খাবার খাই, আসো তোমার জন্য খাবার রেডি করা হয়েছে। তারপর আমি কড়ি করে সেই জামাগুলো পরে নিলাম। যে জামা ওরা দিয়েছে সেই জামা পরে আমি যখন আয়নার সামনে দাঁড়ালাম, সত্যি আমাকে দেখতে এক অন্যরকম মানুষ মনে হচ্ছিল না যে আমি কোনো মানুষ। আমার মনে হচ্ছিল যেন আমি এদেরই অংশ। তবে ওদের অলৌকিক ক্ষমতা রয়েছে, আমার কোনো ক্ষমতা নেই। এটাই হচ্ছে আমাদের দুজনের মধ্যে পার্থক্য। আমি কি করব কিছু বুঝতে পারছি না। তারপর আমি দ্রুত সেখান থেকে বেরিয়ে নিচে চলে আসলাম। দেখি আবারও সেরকম অদ্ভুত রকম সব খাবার রেডি করা রয়েছে। আমি তখন বললাম, এই খাবারগুলো আবার খেতে হবে, আমার আগের খাবারগুলো তো হজম হয়নি, আর কত খাবো। একথা বলতেই ওই পরিমেয়েটা আবার এরকম হাওয়াতে একটা হাত ঘোরালো এবং একটু চুটকি বাজাতে তার অন্য হাতে এক ধরনের সবুজ পানীয় চলে আসলো একটা শিশির মধ্যে করে। সেই পানিটা আমাকে খেতে বলল। আমি পানিটা ডকডক করে কোনো প্রশ্ন না করে গিলে খেয়ে ফেললাম। 2 মিনিট পরে আমার পেটের ভিতরে যেন চুঁচো দৌড়তে লাগলো। বললো কি যে এটা হচ্ছে আমাদের এখানকার হজম নাশক পানি, এগুলো খেলে খুব দ্রুত খাবার হজম হয়ে যায়। তুমি যতদিন এখানে আছো ততদিন এই জিনিসটা খেয়ে তারপর খাবে এবং খুব মজা করবে এখানে, বুঝতে পেরেছো? আমি তখন বললাম, হ্যাঁ এখন আমার খুব খেতে ইচ্ছে হচ্ছে। তারপর আমি ওর সঙ্গে খেতে বসলাম। ও খাচ্ছিল, আমিও খাচ্ছিলাম। খানিকক্ষণ বাদে ওর পায়ের সঙ্গে আমার পা ঘষা লাগলো। আমি এবং ও পাশাপাশি বসেছিলাম। আমি খানিকটা লজ্জা পেলাম। ও লজ্জা পেয়ে আমার দিকে তাকিয়ে বলল কি যে, খাবার ভালো হয়েছে? আমি বললাম, হ্যাঁ খুব ভালো হয়েছে। এই খাবারগুলো কে রান্না করেছে? খুব মজাদার তো, খুব সুস্বাদু। ও তখন বলল, এই খাবারগুলো আমাদের ওইখান থেকে আসে। আমরা যে এখানে আছি সেটা আমার বাবা মা জানেন এবং সকলের বাবা মাই জানেন, এবং আমরা যদি আমাদের কাবিলায় না থাকি তাহলে আমরা এখানে আছি। এজন্য মূলত হচ্ছে কি এখানে খাবার প্রত্যেক দিন পাঠিয়ে দেয় এবং আমরা বেশিরভাগ সময় এখানেই খেলাধুলা করি, এখানেই সময় কাটাই, আমাদের নিজেদের জগৎ থেকে বাহিরে এখানেই থাকি। এই জন্যই মূলত হচ্ছে গিয়ে আমার বাবা মা খাবারগুলো এখানে পাঠায়, সকলের বাবা মাই পাঠায়। আর যেহেতু আমরা সংঘবদ্ধভাবে থাকি সেহেতু আমাদের ওইখানে যৌথভাবেই চলে সব কিছু, কোনো কিছুর ওলটপালট হয় না। এই কথা বলতেই তারপর আমি খাবারগুলো খেতে খেতে ওকে বললাম কি যে, আমার আসলে আর খেতে ইচ্ছে হচ্ছে না, অনেক খেয়েছি। ও তখন বললো, কি বলছো, খাওয়া তো সব শুরু হলো, আর মিষ্টান্ন আছে, আর অনেক কিছু আছে। এরপর বললাম, আবার মিষ্টান্ন খেতে হবে? তারপর ও আমাকে জোর করে আমার প্লেটে 2টা মিষ্টি উঠিয়ে দিল। মিষ্টি দুটো ছিল খুব সুস্বাদু। তখন মিষ্টি ছিল না, কিন্তু এই সময়ে এই মিষ্টিটা দুটো যেভাবে নিয়ে আসলো আমার কাছে মনে হচ্ছিল যেন আমি অমৃত খাচ্ছি। অমৃত এত সুন্দর হয় কিনা আমি জানি না। এই কয়েকদিন ধরে ভালো খাবার খেতে খেতে আমার মুখে চোখে যেন একদম দানা পড়ে গিয়েছে, আমার কাছে সেমনটাই মনে হলো। তারপর ওরা বলল, কি আপনার কি খাওয়া শেষ? আমি বললাম, জি হ্যাঁ খাওয়া শেষ, আপনারা খেতে থাকুন, আমি তাহলে যাই। হ্যাঁ তবে আমি ঘুমাবো কি ওইখানেই? মেয়েটি বলল, আপনার আবার ঘুম পাচ্ছে? আমি বললাম, হ্যাঁ এত ভালো খাবার খাওয়ার পরে একটা ভালো ঘুম তো দিতেই হবে। তখন মেয়েটি বলল যে, আচ্ছা ঠিক আছে, আমরাও ঘুমিয়ে পড়ব, তবে একটা বিষয়, আমরা কিন্তু সকাল হওয়ার আগে ঘুমাই আর ঘুম থেকে উঠি দুপুরের পরে। এর আগে কিন্তু আপনারা আমাকে পাবেন না। যদি কোনো কিছু দরকার হয় তাহলে ও থাকলেও ওকে ডেকে নেবেন, ঠিক আছে? এই বলে সেখানকার কেয়ারটেকারকে দেখিয়ে দিল। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমিও এখন ঘুমালে কখন উঠি তা জানি না। তারপর আমি গিয়ে আমার নিজের বিছানায় শুয়ে পড়লাম। সবকিছু যেন স্বপ্নের মতো মনে হচ্ছিল। এটা আসলে স্বপ্ন নাকি অন্য কিছু জানি না। চোখ বুঝতেই আমি ঘুমিয়ে পড়লাম। আমার যখন চোখ খুললো তখন আমি দেখলাম চারিদিকে সকাল হয়ে গিয়েছে এবং সূর্য প্রায় মাথার উপর। তার মানে কি দুপুর হয়ে গেল নাকি? এখানে কোনো ঘড়ি নেই, যার কারণে হিসাব মেলানোটা অনেক কষ্টকর। আমি ঘুম থেকে উঠে বাইরে দেখলাম অনেক পাখি উঠছে এবং পাখির কিচিরমিচির শব্দ, নানান ধরনের পোকা পাখির শব্দ, সব মিলিয়ে বোঝা গেল যে সকাল এখনো কাটেনি। নিশ্চয়ই সকাল 10টা-11টা হবে, সূর্য এখনো মাথার পর আসেনি। আমি বাইরে আসলাম। বাইরে এসে দেখলাম কি যে একটা জলধারা পাশ দিয়ে বয়ে যাচ্ছে। পানিটা এত স্বচ্ছ, আমি সঙ্গে সঙ্গেই সেই পানিটা মুখে নিলাম। খুব ঠান্ডা এবং খুব নীরব সেই পানিটা। আমি মুখে নিতেই মুখটা যেন শীতল হয়ে উঠল। বেলা অনেক হয়েছে, এখন কেয়ারটেকারকে ডাক দিলে কি পাওয়া যাবে? বেটা কি আছে নাকি ঘুমোচ্ছে কে জানে। আমি যখন তাকে ডাকাডাকি করলাম তাকে কোথাও খুঁজে পেলাম না। দেখলাম সে সেখানে নেই। তারপর যখন তার নিজের রুমে গেলাম দেখলাম যে সে সেখানেও নেই। তার মানে কি সে সেখান থেকে চলে গিয়েছে নাকি অন্য কোথাও গিয়েছে? বেটা কোথায় কিছু বুঝলাম না। বেশ খানিকটা ক্ষুধা লেগেছে, খাবার কোথায় রাখা বা কিভাবে খাবো সেটাই বুঝতে পারছি না। আমি সঙ্গে সঙ্গে ঘর থেকে বাইরে বেরিয়ে আসলাম। অনেক খোঁজাখুঁজি করে কোনো রুমের ভিতরেও কাউকে পেলাম না, না সেই পরিমেয়েগুলোকে, না কেয়ারটেকারকে। কি করব কিছু বুঝতে পারছি না। এত পরিমাণ ক্ষুধা লেগেছে যে ঘাস পাতা চিবিয়ে খেতে হবে সেটাই মনে হচ্ছে। সম্ভবত কালকের ওই ওষুধটার ফল। ওই ওষুধটা খাওয়ার পর থেকে বেশি বেশি করে ক্ষুধা লাগছে। কি করব কিছু বুঝতে না পেরে বাইরে এসে হাঁটতে শুরু করলাম।
সেই রাস্তা ধরে আমি যখন হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে প্রায়ই পুকুর পাড়ের কাছে চলে আসলাম, যে পুকুর পাড়ে আমি গতকালকে গোসল করেছিলাম, এবং সেই লেকের পাড়ে। লেকের পাড়টা খুব সুন্দর। এটার আশেপাশে কোনো ফলের বাগান নেই যে সেই ফলগুলো খাবো। আমি খেয়াল করলাম ওইটার ডান সাইডে একটা রাস্তা চলে গিয়েছে, এবং সেই রাস্তার ভেতরে বেশ খানিকটা ঘন জঙ্গল, এবং দূরে হয়তো ফল গাছ দেখা যাচ্ছে। আমি ওই দিক থেকে হাঁটা শুরু করলাম, কারণ কিছু না হোক একটা ফল খেয়ে তো এই সময়টা পার করা যাবে। ওরা বলেছে ওরা দুপুরের পরপর ওঠে, মানে সূর্য যখন প্রায় ডুবে যাবে যে অবস্থা, তখন ওরা ঘুম থেকে ওঠে। আমি সেটার কাছাকাছি গেলাম, গিয়ে দেখলাম সেখানে বেশ কিছু ফল গাছ রয়েছে, এবং ফল গাছের অভাব নেই। কোথাও আপেল গাছ, কোথাও কমলা গাছ, আবার কোথাও নানান ধরনের অদ্ভুত অদ্ভুত সব ফল গাছ রয়েছে। এরকম ধরনের আঙ্গুর এর আগে আমি কখনো দেখিনি। প্রায় এক একটা পেয়ারার সাইজের এক একটা ফল। দেখে আঙ্গুর মনে হচ্ছিল প্রথমে দূর থেকে, তবে কাছে যখন গেলাম দেখলাম এটা সত্যি আঙ্গুর, কিন্তু পেয়ারার সাইজের বড় বড় আঙ্গুর। আমি যখন সেখান থেকে একটা আঙ্গুর ছিঁড়ে খেতে শুরু করলাম, এত মিষ্টি এবং এত রসালো সেই ফলটা, তবে দেখে আঙ্গুরের মতো মনে হচ্ছে না, ভেতরে আঙ্গুর ফলের মতো বিশাল বড় একটা বিচি। আমি সেটা খেতে লাগলাম, খুব মজাদার ছিল। বেগুনি কালারের একটা ফল, এবং রসে যেন পুরো গাল ভরে যাচ্ছিল। আমি প্রায় 7-8টা ফল খেয়ে ফেললাম। এত মিষ্টি এবং সুস্বাদু ছিল, 7-8টা ফল খেয়েই প্রায় আমার পেট ভরে আসলো। তারপর ওইখান থেকে গাছ থেকে একটা পাকা আপেল ছিঁড়ে নিয়ে আমি কামড়াতে কামড়াতে চলে আসলাম। কামড়াতে কামড়াতে এসে দেখলাম একটা ফাঁকা জায়গা, খুব সুন্দর। ওইখানে খুব সুন্দর বাতাস বইছে, আর একটা খুব মিষ্টি ফুলের সুঘ্রাণ আসছে। ওইখানে আমি বসে পড়লাম। বসে বসে চারিদিকের প্রকৃতি অনুভব করছিলাম। তারপর কখন যে আবার তন্দ্রা লেগে আসলো বলতে পারবো না, তবে খুব ঘুম পাচ্ছিল। কেন ঘুম পাচ্ছিল বলতে পারবো না। সম্ভবত ফলগুলোর আসার হতে পারে, মিষ্টি বলে মিষ্টি খেয়েছি এই জন্য হতে পারে। আপেলটা পুরোটাও না খেতে খেতেই আমার প্রায় তন্দ্রা লেগে আসলো। আমার আপেলটা তখন হাতে ছিল। বেশ খানিকক্ষণ পর আমার ঘুম ভাঙলো। ঘুম ভেঙে আমি চারিদিকে তাকিয়ে দেখি অবাক হয়ে গেলাম। আমি দেখলাম আমার চারপাশে বেশ কয়েকজন লোক আমাকে ঘিরে ধরে আছে, এবং তাদের মাথায় বড় বড় ঘোমটা দেওয়া। ঘোমটার ভেতর থেকে তাদের উজ্জ্বল জল জল চোখ দুটো দেখা যাচ্ছিল। তাদেরকে দেখতে একটা বিড়ালের মতো। আরে এরা বিড়াল মানুষ নাকি? কারণ তাদের হাত আছে, পা আছে, শরীর আছে, তবে ঘোমটার ভেতর থেকে যে কালো কাপড় ওরা পরেছিল, সেই কালো কাপড়ের ভেতর থেকে বিড়ালের চেহারার মতো কোনো একটা চেহারা দেখা যাচ্ছে। আমি সঙ্গে সঙ্গে উঠে পড়লাম। ওদের মধ্যে থেকে একজন কিছু একটা বলে উঠল। আমি কিছু বলার আগেই সেই লোকেদের মধ্যে থেকে একজন আমাকে সজোরে আঘাত করলো। আঘাত পেয়ে আমি সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়লাম। আমার সেইখানটা দিয়ে রক্ত পড়তে লাগলো, এবং আমি যেন কিছু বুঝতে পারছিলাম না এরা কারা এবং কেন আমাকে মারধর করছে। তারপর একজন লোক আমাকে হাওয়ায় তুলে ফেললো। লোকটা আমাকে স্পর্শ করেনি, কোনো কিছু করেনি, শুধুমাত্র আমাকে হাওয়ায় উঠাতে বলল। আমি হাওয়ায় উঠে গেলাম, এবং আমি শূন্যে ভাসছি। আমি তখন তাদেরকে জিজ্ঞেস করলাম, আপনারা কারা এবং কেন আমাকে মারধর করছেন? আপনারা কি বিড়াল নাকি? এরকম দেখতে কেন আপনাদেরকে? ওরা কোনো কথার উত্তর দিচ্ছিল না, এবং আমার ভাষাও ওরা বুঝতে পারছিল কিনা আমি জানি না। ওরা ওদের মধ্যে করে ওদের সাথে কথা বলা বলি করছিল। আমি তখন আবার তাদেরকে বলতে লাগলাম। ওরা কোনো একটা ভাষা আমাকে বলছিল, এবং কিছু কি বলছিল আমি কিছু বুঝতে পারলাম না। তখন ওদের মধ্যে থেকে একজন বলে উঠল যে আমি ওর ভাষায় কথা বলতে পারবো। তারপর ওকে সামনে আনা হলো। তারপর ওকে জিজ্ঞেস করা হলো ওদের ভাষায়। ও আমাকে বলল যে তুই এখানে কি করছিস? তোর এত বড় সাহস, তুই একটা জিনের আস্তানায় ঢুকে পড়েছিস? এ কথা বলতেই আমি তখন বললাম, এবং বলার আগেই আমাকে মাটিতে ধবাস করে ফেলে দিল। আমাকে বলার সুযোগই দিল না। আমি অচেতন হয়ে পড়লাম। তারপর আমার আর কোনো সেন্স ছিল না। ওরা আমাকে কোথায় নিয়ে গেল সেটাও আমি জানি না। আমার যখন সেন্স ফিরল, তখন আমি খেয়াল করলাম আমি একটা অন্ধকারচ্ছন্ন ঘরের ভিতরে শুয়ে আছি। বাইরে কারাগারের মতো বড় বড় সেল দিয়ে আমাকে আটকানো, 3 পাশে দেওয়াল, এবং তার ওই পাশে অন্ধকার, সম্পূর্ণ অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। ছোট্ট একটা ভেন্টিলেটর দিয়ে তার ভিতরে আলো আসছে, এবং সেই আলোতে বোঝা যাচ্ছে যে এটা একটা জেলখানা। খুবই স্যাঁতসেঁতে পরিবেশ। এরকম একটা পরিবেশে তারপর আমার কপাল বেয়ে কতখানি রক্ত পড়েছে জানি না। কপালে কোনো ব্যান্ডেজ করা, কোনো কিছু করা নেই। আমি মুখে হাত দিতে দেখতাম মুখটা পুরো ভিজে আছে, তার মানে এটা রক্ত পড়েছে, এবং যেখানটায় আঘাত পেয়েছিলাম সেখানটায় প্রচণ্ড পরিমাণ ব্যথা হয়েছে। লোকটা আমাকে এত জোরে মেরেছে যে আমার একদম নাক চোখ ফেটে যাওয়ার জোগাড়। আমি উঠে সঙ্গে সঙ্গেই সেই জেলখানার যে বড় বড় শিক ছিল সেই শিকটা ধরলাম। ধরে আমি সেগুলো নাড়াতে লাগলাম। বললাম, কেউ আমার কথা শুনছো? কেউ আছো এখানে? কিন্তু কেউ আমার কথা শুনতে পাচ্ছিল না। আমি কি করব কিছু বুঝতে পারছি না। আমি জোরে জোরে চিৎকার করতে লাগলাম। আমার কাছে মনে হচ্ছিল এটা নিশ্চয়ই কোনো মাটির নিচের কোনো ঘর, কারণ এই ঘরটা এত বিশাল যে আমার কথাই আবার ফিরে আমার কাছে আসছিল, এবং নিশ্চয়ই সরু কোনো গলি, কোনো ডাস্টবিনের ভিতর,
সেরকমই মনে হচ্ছে। তবে এই জায়গাটা কোথায় এবং এটা কোথায় তৈরি করা? আমার তো কিছুই মাথায় আসছে না। আমাকে কোথায় নিয়ে আসলো? বেশ খানিকক্ষণ চিল্লাচিল্লি করার পরে একজন লোক আমার কাছে এগিয়ে আসলো। তাকে দেখতে বিড়ালের থেকে খানিকটা ভিন্ন। তবে এনারা কারা? ক্ষণে ক্ষণে রূপ বদলাচ্ছে। আমার কাছে না কোনো কিছুই বিশ্বাস হচ্ছে না। এটা কি আমি স্বপ্ন দেখছি নাকি অন্য কিছু? তখন তিনি আমার হাতে একটা বাড়ি মারলেন। বাড়ি মারার সঙ্গে সঙ্গেই আমি সেই জেলখানার বড় বড় লোহার শিকগুলো ছেড়ে দিলাম। ছেড়ে দিতেই উনি আমাকে চোখ গরম দিয়ে ভেতরে যেতে বললেন। ওনাদের কথা আমি কিছু বুঝতে পারছি না। এটা কোন জায়গা এবং আমাকে কেন এখানে আনা হয়েছে সেটাই তো আমি বুঝতে পারছি না। বেশ খানিকক্ষণ আমার সেখানে কেটে গেল। কতক্ষণ কেটেছে জানি না। খানিকক্ষণ বাদে আমাকে দুজন লোক এসে একটা প্লেটে খাবার দিয়ে গেল। খাবারগুলো ছিল খুব বিশ্রী এবং খুব বাজে গন্ধ আসছিল খাবারগুলো থেকে। পচা নাকি অন্য কোনো কিছু জানি না। তখন আমি খুব ভালো একটা খাবার খাইনি, ফলমূল খেয়েছিলাম। আমার পকেটে একটা আপেল আমি রেখে দিয়েছিলাম। সেই আপেলটাই বের করে কোনো মতো খেলাম। এই একটা আপেল পরে খাবো বলে পকেটে রেখেছিলাম, আরেকটা হাতে করে নিয়ে এসেছিলাম। ওইখানকার ক্ষুধা নিবারণ করার জন্য ওই একটা আপেলই হয়তো আমার সম্বল ছিল। আপেলটা খাওয়ার পরে সেখানে একজন লোক আসলো, এসে তালা খুলতে শুরু করলো এবং এক ধরনের আলো সেখানে জ্বলে উঠলো। আলোটাও ছিল বেগুনি কালারের এক ধরনের আলো। দুজন লোক আমাকে ধরে ওইখান থেকে বাইরে বের করে নিয়ে আসলো। আর দুজন লোক সেই জেলখানাটা আটকালো। দেখলো কি যে আমি খাবারগুলো খাইনি। তারপর রেগে আমাকে একটা কষে থাপ্পড় মারলো এবং কিছু একটা বললো। আমি কিছু বুঝতে পারলাম না। তারপর তেনারা আমাকে সঙ্গে করে একটা সরু গলির ভিতর দিয়ে সামনের দিকে নিয়ে গেলেন। গলিটা কত সরু সেটা আপনাদেরকে হয়তো বলে বোঝাতে পারবো না। আমি নিজেই যেতে পারছিলাম না। যত সামনের দিকে যাচ্ছিলাম ততই গলিটা সংকীর্ণ হচ্ছিল। তারপর আমার চোখ একদম সাদা আলোয় ঝলসে গেল। আমি দেখলাম আমি একটা গুহার মতো জায়গা দিয়ে থেকে বের হয়েছি এবং আমাকে যেখানে রাখা হয়েছিল সেটা একটা গুহা ছিল। আমার চোখ যখন সম্পূর্ণরূপে আমি খুললাম, দেখলাম সামনে বিশাল এক নগরী এবং চারিপাশে বিশাল আকৃতির বড় বড় পাহাড়। যতদূর চোখ যায় শুধুমাত্র পাহাড় এবং সেই পাহাড়ের পাদদেশ ঘিরে শুধুমাত্র ছোট ছোট ঘরবাড়ি এবং নানান জিনিস আকাশে উড়ে বেড়াচ্ছে। এ কোন জায়গা? এগুলো দেখে আমার মাথা একদম ঘোরাতে লাগলো। এটা কোথায় চলে এসেছি আমি? এটা আমার দেখে সত্যি বিশ্বাস হচ্ছে না। তারপর ওরা আমাকে সামনের দিকে নিয়ে যেতে লাগলো। ওদিকে পরিমেয়েগুলো সারা রাত ঘুমিয়ে, সারা দিন ঘুমিয়ে তাদের ঘুম কাটলো। ঘুম থেকে উঠে তারা চারিদিকে উঠে খুঁজতে লাগলো রাখাল ছেলেটাকে। তারা কোথাও রাখাল ছেলেটাকে খুঁজে পেল না। তারপর যখন কেয়ারটেকারকে ডাকলো, বললো কি যে ওকে আমি তখন দেখেছিলাম ফলের বাগানের দিকে যেতে, হয়তো ওদিকে কোথাও একটা আছে। পরিমেয়েগুলো নিশ্চিন্ত হয়ে তারপর খেতে বসলো। ওরা ঘুম থেকে উঠেই খাবার খায়। খাবার খাওয়ার শেষে তারপর ওরা বসে গল্প করতে লাগলো। তারপর তাদের মধ্যে থেকে সেই পরিমেয়েটির চিন্তা হতে লাগলো, রাখাল বালকটা কোথায় গেল? কোথায় গেল সে? ওকে তো খুঁজতে যেতে হবে। চলো তো আমরা যাই সেখানে। তারপর খাবার দাবার শেষ করে ওরা বিকেলের দিকে হাঁটতে বের হলো। বিকেলের দিকে যখন চারিদিকে ওরা খোঁজাখুঁজি করছিল, কিন্তু চারিদিকে কোথাও পাচ্ছিল না। ছেলেটা কোথায় গেল কিছুই বুঝতে পারলো না। চারিদিকে খোঁজাখুঁজি করে কোথাও পাওয়া গেল না। সেখানে যাওয়ার পর সেই গাছের নিচে দেখলো ছোট্ট একটা ফল পড়ে আছে। তার মানে ও এই বাগানে ঢুকেছিল এবং এই বাগানের ফলগুলো খেয়েছে। তাহলে ও কোথায় যেতে পারে? ও কি আশেপাশে কোথাও আছে? নিশ্চয়ই কোথাও গিয়ে আবার ঘুমিয়ে পড়েছে। ও যে ঘুমকাতর। সকল মেয়েগুলো একত্রে একে অন্যের সাথে এই গল্পগুলো করতে লাগলো। তারপর সেখানে থাকা সেই মেয়েটি বলল যে না, ও তো এরকম না, এত ঘুমায় বলে কি সারাদিন রাত ঘুমাবে নাকি? তখন ওখান থেকে থাকা আরেকটি পরিমেয়ে বলে উঠলো, এই শোন, ও ওই ফল গাছ খেয়ে ফেলেনি তো? ওই যে বেগুনি কালারের যে আঙ্গুরের মতো দেখতে ফল, ওই ফলটা খেলে কিন্তু খুব ঘুম হয়। ও ওইগুলো খায়নি তো? তারপর ওরা সকলে মিলে সেই ফল গাছে নিচে গেল। গিয়ে দেখলো সত্যি সত্যি সেখানে রস পড়ে আছে এবং ওরা বুঝতে পারলো যে এই ছেলেটা নিশ্চয়ই এই ফলগুলো খেয়েছিল এবং খেয়ে নিশ্চয়ই ও এইখানে কোথাও একটা ঘুমিয়ে আছে। ওরা বললো, তুই বাগানের চারপাশটা খোঁজাখুঁজি করতো, দেখতো পাওয়া যায় কিনা। তারপর ওরা বাগানের চারপাশগুলো খোঁজাখুঁজি করতে লাগলো, কিন্তু খোঁজাখুঁজি করে কোথাও পাচ্ছিল না। অদ্ভুত তো, ছেলেটা কোথায় গেল? তারপর ওরা বলল, ও হাঁটতে হাঁটতে আবার বাড়ির দিকে চলে যায়নি তো? আমাদেরকে না পেয়ে বোর হয়ে আমাদেরকে ওর বাড়িতে খুঁজতে যাওয়া উচিত, কি বলিস? এই কথা বলতেই ওদের মধ্যে থেকে একটা পরি বলল, হ্যাঁ, তোমার নিজের প্রেমিক তো, সেজন্য তুমি তাকে খুঁজতে যাও। যাও খুঁজতে, ওই দিকে আমাদের জন্য নিরাপদ না। এই কথা বলতেই সেই মেয়েটি বলে উঠল, আমার প্রেমিক মানে? ওর সাথে আমি মিশি, ওকে দেখতে ভালো লাগে বা ওর সাথে ঘুরতে ভালো লাগে বলে ঘুরি। প্রেমিক বলছিস কিসের জন্য? বলে কি যে হ্যাঁ, আমরা তো বুঝি না, তাই না? তুমি যদি মনে মনে পছন্দ করো সেসব বিষয় আমরা খুব ভালোভাবেই বুঝি। নাহলে একটা মানুষের সঙ্গে এত রং ঢং তাকে এখানে নিয়ে আসা কেন সেটা? তখন ও বলল, না, পছন্দ কিছু করি না এমন না,
তবে আমার ওকে খুঁজতে যাওয়া উচিত, ওর জন্য খুব টেনশন হচ্ছে। তোরা যদি না যেতে চাস তাহলে থাক এখানে, আমি দেখি যাই কোথায় আছে ও, দেখে আসি। ও বললো কি আচ্ছা ঠিক আছে, একটু সন্ধ্যা নামুক তারপর যাই। এখন বিকেলে সন্ধ্যার টাইম, এখন খারাপ জিনেরা জঙ্গলের ভিতর দিয়ে ঘোরাফেরা করে, আমাদের কাবিলা বাদেও অন্যান্য খারাপ জিনেরা এই আশপাশ দিয়ে ঘোরাফেরা করবে, সেটি এখন যাওয়া যাবে না, চল ভেতরে যাই। একথা বলে আমরা সকালবেলা সকলে ভিতরে চলে গেলাম। সকল পরীরা একসাথে ঘিরে বসে আছে। কিছুক্ষণ বাদে কেয়ারটেকার জিন এসে বলল যে আপনাকে কিছু খাবেন, সন্ধ্যার নাস্তা? তখন ওদের মধ্যে থেকে সেই মেয়েটি বলে উঠল, আমার এদিকে টেনশনে প্রাণ যায় যায়, আর উনি আছে খাবার নিয়ে, ও কোথায় গেল সেটা আমি তো বুঝতে পারছি না। কেয়ারটেকার বলল, ও তো বিকেলবেলা আমাকে দেখেছি এদিকে ঘোরাঘুরি করতে, কিন্তু ও কোথায় গেছে আমি তো জানি না, চিন্তা করবেন না, যে কোনো সময় চলে আসবে। এটা বলতে বলতেই মেয়েটি বলে উঠল যে না না, আমাকে এখনই বের হতে হবে, চল তোরা যাবি আমার সঙ্গে। একথা বলতেই ওরা বলল কি যে হ্যাঁ তাহলে চল আমরা দেখি যাই ওইদিকে। তারপর সকলে মিলে উড়াল দিল আকাশে। আকাশের উপর থেকে জঙ্গলগুলো একদম খুব অদ্ভুত লাগে দেখতে, চারিদিকে ওরা ভেসে বেড়াচ্ছে, খুব সুন্দর যেন জঙ্গল এক প্রকার অন্যরকম রূপে সেজেছে। রূপকথার রাজ্য থেকে বেরিয়ে ওরা যখন বাইরে আসলো মানুষের পৃথিবীতে, তখন দেখলো তখন অনেকটা রাত নেমে এসেছে, আকাশের জ্যোৎস্না সবেমাত্র উঠেছে, আর মানুষের দুনিয়া অনেকটা শান্তশিষ্ট। ওরা এরকম ভাবে আকাশে উড়ে বেড়ায়। ওদের মধ্যে থেকে একটা পরী বলে উঠলো, ওর বাড়ি না ওই লেকের ওই পারে বা ওই জঙ্গলের কাছাকাছি? তারপর মেয়েটি বলল, হ্যাঁ ওই জঙ্গলের কাছাকাছি তো, চল তো ওইখানে গিয়ে দেখি। তারপর যেখানে রাখাল ছেলেটি তার ছাগলগুলোগুলো চড়িয়ে বেড়ায় সেখানে ওরা নামলো। দেখলো সেখানে ছাগল গরুগুলো বাঁধা রয়েছে, কিন্তু রাখাল ছেলেটি নেই। এই ছাগল গরুগুলোকে এখানে কে রেখে গিয়েছে? ওরা সঙ্গে সঙ্গে এসে ছাগল গরুগুলোর খুঁটো খুলে দিল, খুলে দিয়ে বাড়ির দিকে ধাক্কাতে শুরু করলো, এবং ছাগল গরুগুলো ওদের সঙ্গে সঙ্গে বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পর দেখলো কি যে রাখাল ছেলের মা এবং বোন বাইরে বসে খাবার খাচ্ছে। এই খাবারগুলো কিছুক্ষণ আগেই ওদের একজন জিন দিয়ে গিয়েছে, যে জিন 3 বেলা ওদেরকে খাবার দিয়ে যায়। তখন বেশ খানিকটা সন্ধ্যা নেমে এসেছে এবং রাতও হয়ে গিয়েছে বটে। খাবারগুলো ওই জিনটাই দিয়ে গিয়েছে। তারপর ওই মেয়েটি উপর থেকে নিচে নামলো একটা মানুষের বেশে, তার ডানাগুলো গায়েব হয়ে গেল। মানুষের বেশে নেমে সে বলল কি যে আচ্ছা আম্মা, আপনাদের এখানে কি একটা ছেলে এসেছে? উনি তখন বললেন, কই না তো, কোনো ছেলে আসেনি তো, আমার ছেলে এই খাবারগুলো দিয়ে গিয়েছে, বললো কি যে কিছুক্ষণ বাদে আসছে, তাছাড়া তো কোনো ছেলে আসেনি। তখন বোঝা গেল যে সে জিনটা ছেলের রূপে এসেছিল, কিন্তু আসল সেই রাখাল বালক এখানে আসেনি। তাহলে কোথায় গেল? খুব টেনশনে পড়ে গেলাম আমি এসব বিষয় নিয়ে। তারপর আমি আমার সমস্ত বান্ধবীদেরকে নিয়ে একটু দূরে এসে লেকের পাড়ে গেলাম। ও এখানে নয় তো, ওইখানে থাকার তো কথা, তাহলে ও গেল কোথায়? সব মিলিয়ে কিছু বুঝতে পারছিল না পরীগুলো কি করবে। লেকের পাড়ে বসে গল্প করতে লাগলো, বলো কি যে আরে আছে হয়তো কোথাও, চল তো আমরা আমাদের ওই রূপকথার জগতে গিয়ে আবার খুঁজি, যদি ওকে ওইখানে পাওয়া যায়। কিছু তো বোঝা যাচ্ছে না। তারপর ও বলল কি যে আমাকে আসলে রূপকথার দেশে ফিরে যেতে হবে, নিশ্চয়ই ও ওখানে কোথাও একটা ঘুমিয়ে আছে, আমাকে সেখানে গিয়ে খোঁজ করতে হবে। তারপর আবার সকলে মিলে সেই মানুষের পৃথিবী থেকে সেই রূপকথার জগতে উড়াল দিল। সেই বড় বড় পাহাড়, উপত্যকা এবং জঙ্গল পেরিয়ে যখন রূপকথার রাজ্যের কাছাকাছি চলে আসলো, তারা সেটার ভেতরে ঢুকে পড়লো। ভেতরে ঢুকে সেই লেকটার পাশে এসে দাঁড়ালো। তারা খেয়াল করলো 2জন জিন সেখানে উপস্থিত হয়েছেন এবং বললেন যে আপনাদেরকে এখান থেকে দ্রুত যেতে বলা হয়েছে, আপনাদেরকে তলব করেছে এবং আশেপাশে শত্রুরা ঘোরাফেরা করছে, সেই হিসাবে আপনাদেরকে এখানে কয়েকদিন আসা নিষেধ আছে, দ্রুত আমাদের এখানে চলুন, এবং মহারাজ আপনাকে খবর দিয়ে পাঠিয়েছেন। তারপর সেই মেয়েটি বলে উঠল যে না, আমি এখান থেকে যাব না, আমার যেতে সময় লাগবে, তোমরা এখান থেকে চলে যাও দূত, তোমাদের খবর পাঠিয়েছ, আমরা এখান থেকে যাব যখন ইচ্ছা। তখন উনি বললেন যে এরকমটা হওয়ার নয়, আপনাদেরকে এখানে জোর জবস্তি করে নিয়ে যেতে বলেছেন, আপনারা যদি না যান তাহলে আমাদেরকে জোর জবস্তি করতে হবে। তখন সেই দূতের মধ্যে থেকে একজন এই কথা বলতেই পরিমেয়টি বলে উঠল, তোমার এত বড় সাহস, তুমি আমার উপর কথা বলো, তুমি জানো আমি কে? তখন দূত বললেন, আপনি যেই হন না কেন, আমাদের কড়াকড়ি আদেশ আছে, আমি জানি আপনি কে, তবে আমাদের সঙ্গে আপনাকে এখন যেতে হবে, কারণ আশেপাশে আমাদের শত্রু ঘোরাফেরা করছে। এটা বলতেই তারা কাছে এগিয়ে আসতে চাইল, কিন্তু পরিমেয়টি সেখান থেকে দূরে সরে গেল, বলল কি যে আমাকে কিছুক্ষণ সময় দিন, আমি দেখি এখানে একটু সময় দিন, আমার একটু কাজ আছে, কাজটা সেরে আমি আসছি, আপনারা ভেতরে গিয়ে বসুন, আমি কথা দিচ্ছি আমি এখান থেকে পালাবো না। তারপর তিনি বললেন যে আপনি পালিয়ে কোথাও যেতেও পারবেন না, আমরা হচ্ছি সেই ধরনের জিন যারা কিনা আলোর বেগে ছুটতে পারে এবং আমাদের রয়েছে অন্যরকম ক্ষমতা, সেরকম ক্ষমতা আমাদেরকে দেওয়া হয়েছে, আপনি দ্রুত আসুন, আমরা এখানে বসে অপেক্ষা করছি। তারপর সমস্ত পরিমেয়দেরকে নিয়ে ও আবার জঙ্গলের ভিতরে চলে গেল, চারিদিকে তন্ন তন্ন করে খুঁজতে লাগলো, কিন্তু
কোথাও যেন সেই ছেলেটিকে আর পাওয়া যাচ্ছিল না। রাখাল বালক কোথায় গেল? কিছুক্ষণ বাদে সেই দুধগুলো কাছে আসলো, এসে বলল কি যে আমাদেরকে দ্রুত এখানে যেতে হবে, বিপদ সীমা খুব দ্রুত আমাদের কাছে এগিয়ে আসছে এবং একটা অদ্ভুত ঘটনা ঘটেছে, সেখানে আপনি ওইখানে গেলেই বুঝতে পারবেন। তারপর জোর জবরদস্তি করে সেখানে যেতেই হবে সেটা যখন বুঝতে পারলো পরি মেয়েগুলো, তখন বলল আচ্ছা ঠিক আছে তাহলে চলো। ওরা আকাশে ভাসতে শুরু করলো এবং রওনা দিল ওদের নিজেদের রাজ্যের দিকে। ওদিকে পরি মেয়েটি খুব দুশ্চিন্তা করছে, রাখাল বালকটা কোথায় গেল? তাকে না বলে বাড়িতেও যায়নি, অন্য কোথাও যায়নি, তাহলে সে কোথায় গেল? সে কিছুই বুঝতে পারছে না। তার মন খারাপ হয়ে গেল এবং সকল পরিগুলো তাকে সান্ত্বনা দিতে লাগলো, বলল কি চিন্তা করিস না, আমাদের যেসব বন্ধু জিন আছে তাদের মাধ্যমে ওকে আমি খুঁজে বের করবই। তারপর ওরা এক প্রকার হাওয়ার সঙ্গে মিলিয়ে গেল। প্রিয় দর্শক, এই গল্পের তৃতীয় পর্ব এখানেই শেষ। চতুর্থ পর্বে কি হবে জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। তবে একটা কথা বলে রাখছি, আমার সবথেকে ভালো গল্পগুলোর মধ্যে থেকে এই গল্পটি সবথেকে ভালো হতে চলেছে। আমি জানি যে আপনারা আমার ভিডিওতে অনেক পছন্দ করেন এবং আমার কিছু ডাইহার্ড ফ্যান আছে যারা নিয়মিত আমার গল্প শোনেন, কিন্তু এই ভিডিওতে আমি তেমন কোনো সাড়া পাচ্ছি না। আমার এর আগের যে সিরিজটি আমরা চালিয়েছি সেই সিরিজে কিন্তু ভালো একটা সাড়া পেয়েছিলাম এবং সেখানে কিন্তু আপনারা সকলে আমাকে সাপোর্ট করেছেন, কিন্তু এই সিরিজে আপনারা সেরকমভাবে সাপোর্ট করছেন না, যার কারণে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই সিরিজের পরবর্তী এপিসোডগুলো আমি আনবো না। কিন্তু আপনারা যদি এই ভিডিওতেও তেমন সাড়া না দেন এবং এই ভিডিওতে যদি আমি মিনিমাম 200 কমেন্ট না পাই, তাহলে আমি পরবর্তী এপিসোড আনবো না এবং এই সিরিজ আমি চালাবো না, এটা আমি বলে নিচ্ছি আপনাদেরকে। তো সেহেতু আপনারা যদি চান যে এর পরবর্তী সিরিজ গল্পটা আসুক, পরবর্তী পার্ট আসুক, বা এই গল্পটা আরও সুন্দর হয়ে আপনাদের সামনে উপস্থাপন করি, তাহলে অবশ্যই এই ভিডিওতে আপনারা 2 দিনের ভিতরে 200 কমেন্ট অবশ্যই করবেন এবং লাইক করবেন। কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনারা একটা জায়গায় 10টা করেন, 20টা করেন, তবুও কমেন্ট করেন এবং ভিডিওতে বেশি বেশি করে এঙ্গেজমেন্ট পেতে সাহায্য করেন। সেই সাথে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখছেন, এবং আশা করি আমাদের গল্পগুলো আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলেও কমেন্ট করবেন, না লাগলেও কমেন্ট করবেন, আপনাদের অপিনিয়নও জানাবেন, কিন্তু কমেন্ট করবেন, লাইক করবেন। লাইক কমেন্ট না করে কেউ যাবেন না। এতক্ষণ কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম এবং আপনারা দেখছেন মেগাবক্সকে অবশ্যই বেশি বেশি করে সাপোর্ট করবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে, চতুর্থ নম্বর এপিসোড কিন্তু আপনাদের উপর নির্ভর করছে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ধন্যবাদ সবাইকে।